আমরা ব্রহ্মাণ্ডের ব্যাপারে শুনেছি। ব্রহ্মাণ্ডের কথা বলার আগে বলে দেয়া যাক যে সৌরলোক কি। সৌরলোক হচ্ছে সূর্যকে কেন্দ্রবিন্দু করে এই যে পৃথিবী, বৃহস্পতি, বুধ, চাঁদ সবকিছু ঘুরছে, একে বলা হয় সূর্যলোক। তো এরকমই কোটি কোটি সূর্য যার সঙ্গে ঘুরছে তাকে বলা হয় গ্যালাক্সি। একটা গ্যালাক্সির মধ্যে আরব খারব সূর্য থাকতে পারে, তারামণ্ডল থাকতে পারে। যেমন আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, যার মধ্যে প্রায় 100 থেকে 200 বিলিয়ন তারা, নক্ষত্র, মানে সূর্যলোকের মতোই আছে। 100 থেকে 200 বিলিয়ন। এর সাইজ প্রায় 1 লাখ লাইট ইয়ার। আমাদেরই পাশের যে নেবার গ্যালাক্সি আছে যার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির সাইজ এর ঠিক ডবল, মানে 2,20,000 লাইট ইয়ার। আচ্ছা, লাইট ইয়ার কাকে বলে? 1 বছরে একটা আলোর জ্যোতি কত দূর অবধি পৌঁছাতে পারবে তাকে বলা হয় লাইট ইয়ার। তেমনই এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে একটা সুপার ক্লাস্টার ঠিক ধোঁয়ার মতো দেখতে হয়, মেঘের মতো দেখতে হয়। ওই মেঘের মধ্যে কোটি কোটি গ্যালাক্সি আছে। আবার এরকমই কোটি কোটি সুপার ক্লাস্টার মিলিয়ে তৈরি হয় আমাদের ইউনিভার্স। সায়েন্টিস্টদের মতে আমাদের মানে ইউনিভার্সের প্রপার তথ্য পাওয়া যায়নি, কিন্তু পৃথিবীকে কেন্দ্রবিন্দু করে যতখানি মানুষ অবজার্ভ করতে পেরেছে সেই অনুযায়ী একে বলা হয় অবজারভেবল ইউনিভার্স। আমাদের অবজারভেবল ইউনিভার্স প্রায় 46 বিলিয়ন লাইট ইয়ার বড় সব দিক থেকে, আর এর ডায়ামিটার প্রায় 93 বিলিয়ন লাইট ইয়ার। মানে আপনারা ভাবতে পারছেন যে এটা কত বড় হতে পারে। মানে আমাদের চিন্তাধারার থেকে অনেক বেশি, অনেক বেশি বড়। আর এটা শেষ নয়, এটা ক্রমশ এক্সপ্যান্ড হচ্ছে, মানে ক্রমশ এটা ছড়িয়ে যাচ্ছে, আরো বড় হচ্ছে। আর এরকমই কোটি কোটি ইউনিভার্স যেখানে আছে তাকে বলা হয় মাল্টিভার্স। মাল্টিভার্সের কাছে আমাদের ইউনিভার্স একটা ডট। দেখুন, যদিও সায়েন্স বা স্ক্রিপচার বা কোনো বইতে বা কেউ এর কোনো প্রপার তথ্য দিতে পারেনি, কারণ এর অ্যাকচুয়ালি কোনো প্রমাণ নেই। তো যা কিছু তথ্য পাওয়া গেছে সেটা অনুমান বলতে পারেন, কিছু স্ক্রিপচার থেকে নেওয়া হয়েছে, এরকমভাবেই পাওয়া গেছে। তো শেষ অবধি ভিডিওটা দেখুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে সায়েন্সেরও কথা আছে, এখানে আমাদের মাইথোলজিরও কথা আছে, স্ক্রিপচারেরও কথা আছে। অ্যাকচুয়ালি এই মাল্টিভার্সের থিওরি এটা ফার্স্ট তুলে ধরে ভারতীয় এক জ্যোতির্বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত 6th সেঞ্চুরিতে। উনি বলেছিলেন কোটি কোটি ইউনিভার্স মিলিয়ে একটা মাল্টিভার্স হতে পারে, আর প্রত্যেকটা ইউনিভার্সের নিজের কিছু ফিজিক্যাল ল দিয়ে তৈরি। এরকমই আবার স্টিফেন হকিংসও বলেছে যে সৃষ্টির সময় নিজস্ব ফিজিক্যাল ল আলাদা আলাদাভাবে তৈরি হয়েছে। যেহেতু এদের ফিজিক্যাল ল আলাদা, আর একটা প্রচন্ড কসমিক এনার্জি আছে, যার কারণে এই প্রত্যেকটা ইউনিভার্সও নিজের থেকে নিজে এক্সপ্যান্ড হচ্ছে, মানে আরো বড় হচ্ছে, আরো বেশি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এরকম। তাছাড়াও আরো অনেক সায়েন্টিফিক থিওরির মাধ্যমে জানা গেছে যে প্রত্যেকটা ইউনিভার্সের গ্র্যাভিটি, অ্যাটম, ভেলোসিটি, ম্যাস আলাদা আলাদা হতে পারে। আবার এরকমও হতে পারে যে আমাদের ইউনিভার্সের মতো সেম ইউনিভার্স অন্য কোথাতেও আছে। মানে আমাদের আপনার মতোই লোক আছে, আমাদের আপনার মতোই সূর্যলোক আছে, পৃথিবী আছে অন্য ইউনিভার্সে। হয়তো সেম কাজ করছি বা হয়তো সেম কাজ করছি না, হয়তো আমি আমি আছি, আপনিই আছেন অন্য ইউনিভার্সে। ধরুন আমি এখানে খুব রিচ, অন্য জায়গায় খুব দরিদ্র বা মাল্টিবিলিনিয়ার, এরকমও হতে পারে। একে বলা হয় প্যারালাল ইউনিভার্স। মানে যদি এরকম হয়, হতে পারে, চান্সেস প্রচুর আছে। এটা আইনস্টাইনও বলে গেছিল, আরো অনেক বিজ্ঞানীরা বলেছে যে চান্সেস আছে যে প্যারালাল ইউনিভার্স হওয়ার। এখন ধরুন অন্য ইউনিভার্সের টাইম লাইন হয়তো চেঞ্জ আছে, হয়তো পৃথিবী আছে, ধরুন এখনো ডাইনোসর আছে ওখানে, বা ফিউচারে আছে, টাইম লাইন চেঞ্জ হতে পারে, আবার নাও হতে পারে। তবে শুধুমাত্র আমরা নই, বিভিন্ন সায়েন্টিস্টরা যেমন কার্ল সেগান এটাই মনে করেন যে এনশিয়েন্ট হিন্দু স্ক্রিপচারে কসমোলজির ব্যাপারে অনেক এগিয়ে ছিল। আজ সেই স্ক্রিপচারগুলো পড়ে অনেক তথ্য পাওয়া গেছে, তারপরে এখান থেকে আলোচনা করার মতো একটা কিছু মতবাদ খুঁজে পাওয়া গেছে। যেমন প্রাচীনকালে রামায়ণ, মহাভারতে খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং বিভিন্ন স্টোরির মাধ্যমে বোঝানো হয়েছে, যেটা মডার্ন সায়েন্স আর মাল্টিভার্স থিওরি যেমন ইটারনাল ইনফ্লেশন আর মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন থিওরির সাথে ডিরেক্ট কানেক্টেড। এটা আলোচনা করার আগে বলে দিই যে প্রাচীন গ্রন্থ বা প্রাচীন কথাগুলোর মধ্যে এবং মডার্ন সায়েন্স যা যা কিছু তথ্য দিয়েছে এর মধ্যে কোনো প্রমাণ নেই। তাহলে শুরু করছি যে এনসিয়েন্ট স্ক্রিপচারে কি লেখা আছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে বিষ্ণুর 3টে রূপ।
কর্ণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু আর শিরোদক্ষায় বিষ্ণু। তো এই বিষ্ণুর তিনটে ফর্মের ব্যাপারে একটা ডিটেলস ভিডিওতে আমরা আলোচনা করেছি, আপনারা চাইলে ওইটা দেখতে পারেন। তো এখানে বলা হচ্ছে কর্ণদক্ষায় বিষ্ণুর কথা। কর্ণদক্ষায় বিষ্ণুর নিজের একটা কসমিক ওশানের মধ্যে শুয়ে আছে, আর সেখান থেকে বারবার ইনহেল আর এক্সেল করছে, মানে নিঃশ্বাস ছাড়ছে আর নিচ্ছে। যখন নিঃশ্বাস ছাড়ছে কোটি কোটি ইউনিভার্স জন্মাচ্ছে, আবার যখন নিঃশ্বাস নিচ্ছে আবার ওই কোটি কোটি ইউনিভার্স নিজের মধ্যে হয়ে যাচ্ছে, মানে সাইকেলিং হচ্ছে, যে জন্মায় সে মরে, ইউনিভার্সেরও জন্ম মৃত্যু সবই আছে। এরকমই আবার অন্য একটা গল্প আছে কৃষ্ণের ব্যাপারে। যখন ব্রহ্মলোক থেকে ভূলোকে আসে দ্বারকায়, তখন কৃষ্ণের সাথে দেখা করতে আসে। তো কৃষ্ণের মহলের দ্বারপালকে বলে যে দ্বারকাধীশকে বলো যে ব্রহ্মা এসছে, ব্রহ্মা দেখা করতে চায়। তো যে গেট কিপার আছে সে কৃষ্ণের কাছে গিয়ে বলেছে যে ব্রহ্মা এসছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। তো কৃষ্ণ জিজ্ঞেস করতে পাঠিয়েছে যে কোন ব্রহ্মা। সেটা শুনে ব্রহ্মদেব খুব খুব জোর রেখে যায়, বলছে কোন ব্রহ্মা মানে কটা ব্রহ্মা আছে। তখন কৃষ্ণ তার যোগ মায়ার দ্বারা এই ইউনিভার্সের যত ব্রহ্মা আছে সবাইকে আমন্ত্রণ করেন। তখন ব্রহ্মা অবাক হয়ে যায় যে দেখছে একটা ব্রহ্মার 1000 খানা 1 লাখ খানা মাথা, একটা ব্রহ্মা অনেক বড়। তখন বলছে এরা কারা, বলছে তুমি যেমন ব্রহ্মা এরাও ব্রহ্মা। তো এইখানে সাইন্টিফিক ভাবে দেখতে গেলে এখানে ব্রহ্মার যে অনেক মাথা সাইজে বড়, এটা দেখানো হয়েছে এর কতখানি ডায়ামিটার হতে পারে, কত বড় হতে পারে, এর মাস কত, সেই হিসাবে। তেমনি তখন ব্রহ্মা কৃষ্ণকে বলছে যে বুঝতে পারিনি, তার মানে আমি একা ব্রহ্মা নেই। বলছে না, তুমি যেমন ব্রহ্মা, তুমি আমার থেকে জন্মেছো, তেমনি তুমি একদিন মরে যাবে, এরাও সবাই আমার থেকেই জন্মেছে। তুমি তো অনেক ছোট ব্রহ্মা, তোমার তো চতুর্মুখী ব্রহ্মা, তুমি তো 4টে মাথা, এদের 1 লাখ খানা 2 লাখ খানা এরকম মাথা, মানে কত বড় হতে পারে। তো এটাও একটা প্রমাণ মাল্টিভার্সের। এরকম দুটো কথা রামায়ণেও আছে। তো যখন রাম বনবাস যাবে, সেই সময় মাতা কৈকেয়ী বলেছে যে বনবাস যেতে হবে। তো রাম তো রেডি, বনবাস যাবে। তো সীতা বলছে আমিও তোমার সাথে যাব। তখন রাম বলছে তুমি রানী, তুমি মহলে থাকার কথা, তুমি জঙ্গলে থাকতে পারবে? তো সীতা যেমন বলেছিল যে তুমি যেখানে থাকবে সেটাই আমার মহল। তো রাম তবুও নিজেতে রাজি হয়নি। তখন সীতারামকে বলেছিল যে আজ পর্যন্ত যতগুলো রামায়ণ হয়েছে, যেখানে যেখানে হয়েছে সব জায়গায় বনবাস যখন হয়েছে তখন আমি তোমার সাথে গেছি, তাহলে এইবারে কেন না। তারপরে রাম ওনাকে বনবাসে নিয়ে গেছিল। তাহলে বুঝতে পারছেন, মানে এরকম আরো অনেক ঘটনা, যে প্যারালাল ইউনিভার্সের ঘটনাটা বললাম ঠিক সেরকমই। আর একটা স্টোরি আছে, এটা হনুমানকে নিয়ে। যখন রামের দেহত্যাগ করার সময় এসছে, তখন জানে যে হনুমান আছে, তো ভুলক ছেড়ে বৈকুণ্ঠ যেতে দেবে না। তো রামের এই আঙুলে একটা আংটি ছিল। তো নিজের মহলেরই একটা জায়গায় ফাটল ধরলে ওই ফাটলটা পুরো পাতাল লোক অব্দি যেত, তো ওখানে আংটিটা ফেলে দেয়। আর যেহেতু ওই হনুমানের অষ্টসিদ্ধির পাওয়ারটা ছিল, ছোট হতে পারতো, বড় হতে পারতো, যে কোনো জায়গায় চলে যেতে পারতো। তো ওই জন্য হনুমানকে আদেশ করে যে ওই ফাটলের মধ্যে আমার আংটিটা পড়ে গেছে, তো তুমি গিয়ে নিয়ে আসো। তো হনুমান একদম ছোট হয়ে, মানে শুষ্করূপী, ধরি সিয়াহি দেখাবা, ওই যে হনুমান চালিসায় আছে ঠিক সেরকম শুষ্ক রূপ হয়ে একদম ফাটলের দিয়ে ঢুকে গেছে, ঢুকে গিয়ে পাতাল লোকে পৌঁছে গেছে। এবার পাতাল লোকের যে রাজা আছে নাগরাজ বাসুকি, তার সঙ্গে দেখা হয়েছে। তো নাগরাজ বাসুকিকে হনুমান জিজ্ঞেস করেছে আমার প্রভুর শ্রীরামের আংটি এখানে পড়েছে, তো ওটা কোথায়? তো নাগরাজ বাসুকি বলছে ওই তো সামনে চলে যাও, ওখানে পেয়ে যাবে। তো সামনে কিছুখানি গিয়ে দেখছে একটা বিশাল বড় পাহাড়, আংটিরই পাহাড়, চারিদিকে আংটি আংটি আংটি। বলছে এখানে আমার প্রভু শ্রীরামের আংটি কোনটা, এখানে তো সব তো একই রকমের দেখতে আংটি। বলছে তুমি যাই নেবে সব প্রভু শ্রীরামেরই। বলছে তার মানে কেন? বলছে বারবার প্রভু শ্রীরামের যখন দেহত্যাগ করার সময় আসে, তো এই আংটিটা এখানে ফেলে, আর বারবার হনুমান আসে, আমি যখনই বলি শ্রীরাম দেহত্যাগ করছে তখনই চলে যায়। সেটা শুনে হনুমান ওখান থেকে চলে গেছিল এই ফাটলের মধ্যে দিয়ে, ওই আংটিটা না খুঁজে চলে গেছিল। ওই আংটি পরে থাকতে 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 পাহাড় হয়ে গেছে। মানে বিভিন্ন টাইম লাইন, বিভিন্ন ইউনিভার্স থেকে পাতাল লোকে গিয়ে আংটিটা জমা হয়। এখানেও একটা প্রুফ মাল্টিভার্সের বা প্যারালাল ইউনিভার্সের, আপনারা যেটা বুঝবেন। অ্যাকচুয়ালি এই যে স্ক্রিপচারে যে গল্পগুলো করা আছে, আপনারা যদি ভাবেন যে অ্যাজ ইট ইজ যেমন গল্পের মতো আছে সেই হিসাবেই দেখবেন, সেটা আলাদা ব্যাপার। এটা হতেও পারে, নাও হতে পারে, আমরা কেউই জানি না। কিন্তু এর মধ্যে কিছু হিডেন মেসেজ আছে,
সেগুলো যদি আমরা ধরতে পারি, তার জন্য এই যেমন এই হিডেন মেসেজগুলোর মধ্যেই বোঝা যাচ্ছে যে মাল্টিভার্স থিওরি, তারপর টাইম ডিলিউশন, এগুলো হয়। এখন সায়েন্টিস্টরা বলছে, কিন্তু আগে কত বছর আগে এসব লিখে গেছে। তো আমার মনে হয় যে এই স্ক্রিপচার বা গল্পগুলো পড়ে একই রকমভাবে না ভেবে কি এর মেসেজ আছে সেটা ভাবা দরকার, সেটা ডিকোড করা দরকার। এই জন্যই বোধহয় এগুলো লেখা হয়েছে। রাশিয়ান প্রফেসর অ্যান্ড্রি লিন্ডে, যে অনেক বছর ধরে মাল্টিভার্স থিওরির ওপর কাজ করেছিল, উনি একটা লেকচারে বলেছিলেন যে যখন কৃষ্ণ মহাভারতে অর্জুনকে বিশ্বরূপ দেখায়, তখন কর্ম আর ধর্ম বোঝানোর জন্য অর্জুনকে বিভিন্ন ইউনিভার্সে নিয়ে যায়, সেখানে যুদ্ধ আর তার ফলাফল সম্বন্ধে বোঝায়। আর এই সেম ঘটনা প্রফেসর ব্র্যান্ড গ্রিনও নিজের মাল্টিভার্স থিওরির ওপর বলেছিল একটা লেকচারে। তো আপনারা চাইলে ওখানে ওটা গুগল করে দেখতে পারেন, একটা আর্টিকেলের মাধ্যমে আছে ওটা। যখন মার্ভেলের অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারে ডক্টর স্ট্রেঞ্জ ধ্যানের মাধ্যমে বারবার সব দিক দেখছিল যে থ্যানোসকে কী কীভাবে হারানো যেতে পারে, তারপর দেখলো যে একটাই ভাবে হারানো যেতে পারে, ঠিক থিওরিটা ওরকম টাইপের। আরও একটা ঘটনা বলি তাহলে। পৌরাণিক স্ক্রিপচার অনুযায়ী রানী লীলা নামে একজন ছিলেন, যার স্বামীর নাম ছিল রাজা পদম। তো রাজা পদম কোনো একটা ভয়ানক যুদ্ধে মারা যায়। তো যেহেতু রানী লীলা মাতা লক্ষ্মীর খুব বড় ভক্ত ছিলেন, তো কঠোর তপস্যা করেন অনেক বছর ধরে। তো মাতা লক্ষ্মী খুশি হয়ে তাকে দেখা দেন, তাকে বলেন বরদান চাও, তুমি কি চাও? তো রানী লীলা বলেন যে আমার স্বামী রাজা পদমকে ফিরিয়ে দাও, আবার জীবন দান দাও। তো মাতা লক্ষ্মী রানীকে বলে যে এটা সম্ভব না, এটা আমাদের নেচারের এগেনস্ট, এটা নেচারের ল নয় যে মারা যায় তাকে ফেরানো যায় না। কিন্তু রানীর তো ওই বরদানই চাই যে স্বামীকে ফিরিয়ে দিতে হবে। রানীও তেমন মানছেনই না। তখন মাতা লক্ষ্মী রানী লীলাকে বলে যে এই ব্রহ্মাণ্ডে তোমার স্বামী মারা গেছে, অন্য এরকম অনেক ব্রহ্মাণ্ড আছে যেখানে তোমার স্বামী বেঁচে আছে, অন্যভাবে বাঁচছে, অন্য ফ্যামিলি আছে বা অন্য কাজ করছে, তবুও রানী মানে না। তখন মাতা লক্ষ্মী রানীকে নিয়ে বিভিন্ন ব্রহ্মাণ্ডে ভ্রমণ করিয়ে দেখায় যে দেখো তোমার স্বামী এখানে অন্য ফ্যামিলির সাথে আছে, এখানে এই কাজ করছে, এখানে হয়তো রাজাও নয়, এখানে হয়তো এর থেকে বড় রাজা এখনো বেঁচে আছে। তো তারপর রানী লীলা মানে যে হ্যাঁ, এটা শুনে ঠিক মনে হলো না ডক্টর স্ট্রেঞ্জ অ্যান্ড মাল্টিভার্স ম্যাডনেসের যে ওয়ান্ডা নিজের ছেলে মেয়েদেরকে এ করার জন্য বিভিন্ন ইউনিভার্সে ট্রাভেল করছিল, ঠিক তেমন। আপনি যদি ভাবুন এগুলি সব স্ক্রিপচারে লেখা আছে, মানে আজ থেকে 5-6 হাজার বছর আগে লিখে গেছে মাল্টিভার্স থিওরির কথা। এখন মার্বেল এসব নিয়ে মুভি বানাচ্ছে, মানে আমাদের এনশিয়েন্ট হিন্দু স্ক্রিপচার কত এগিয়ে ছিল। তো আশা করছি আপনারা সঠিক ইনফরমেশন পেয়েছেন এই ভিডিও থেকে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।